নামহারা তুই পথিক শিশু এলি অচিন দেশ পাড়ায়, কোন নামের আজ পড়লি কাকুন, বাঁধন হারার কোন কারায়। আবার মনের মতন করে কোন নামে বল ডাকবো তোরে, পথ ভোলা তুই এই সে ঘরে, ছিলি ওরে এলি ওরে, বারে বারে নাম হারায়। ওরে জাদু ওরে মানি, কাঁধার ঘরের রতন মণি, ক্ষুধিত ঘর ভরলি এনে, ছোট্ট হাতের একটু ননি। আজ যে শুধু নিবিড় সুখে, কান্না সায়র উথলে বুকে, নতুন নামে ডাকতে তোকে, ওরে ওকে কণ্ঠ রুখে। উঠছে কেন মন ভারায়ে, অস্ত হতে এলে পথিক, উদয় পানে পা বাড়ায়। শুনলেন কাজী নজরুল ইসলামের চির শিশু এই কবিতাটি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এই কবিতা দিয়ে শুরু হলো আজকের সৌমিত্র বসুর কথা বলা। আপনাদের প্রথমে শোনাবো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজ সোমবার 9 জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 24 মে 2021, তিথি বৈশাখ, শুক্লপক্ষ ত্রয়োদশী, নক্ষত্র চিত্রা, সূর্যোদয়ের সময় ভোর 4:57 হয়ে 6 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:09 হয়ে 36 সেকেন্ড। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবারিগণ। দিনের বেলা 9:49 গতে দেবগণ। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তার জন্ম হয়েছিল আজকের তারিখে 1899 খ্রিস্টাব্দে। আজকে শরণাগত তার উদ্দেশ্যে নিবেদিত। গণিতবিদ শ্রী মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব হয়েছিল আজকের তারিখে 1829 খ্রিস্টাব্দে। তার তিরোভাবও ঘটেছিল এই একই তারিখে 1905 খ্রিস্টাব্দে। বৈষ্ণবাচার্য শ্রীল গোপীবল্লভানন্দ দেব গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি আজকে। প্রখ্যাত পোলিশ জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস প্রয়াত হন আজকের তারিখে 1543 খ্রিস্টাব্দে। 1686 খ্রিস্টাব্দে থার্মোমিটারের উদ্ভাবক পদার্থবিদ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, ফারেনহাইট শব্দটা আমরা থার্মোমিটারে ব্যবহার করি, তিনি জন্মগ্রহণ করেন। 1905 খ্রিস্টাব্দে প্রখ্যাত রুশ কথাশিল্পী মিখাইল সলোকভ জন্মগ্রহণ করেন। 1989 খ্রিস্টাব্দে প্রখ্যাত অভিনেত্রী, মঞ্চাভিনেত্রী মূলত, তৃপ্তি মিত্র, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনাদের মনে করিয়ে দিই, আজকের তারিখেই বাংলা রোম্যান্টিক কবিতার যুগপুরুষ বিহারীলাল চক্রবর্তী, তিনি প্রয়াত হন 1894 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে আর একজন বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি প্রয়াত হন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন রাত 9:30 লাইভে আমি উপস্থিত থাকি আপনাদের সঙ্গে গল্প গাছা করবার জন্য। আপনাদের সবাইকে স্বাগত। এখন একটু গান, গানের পর আজকের যে বিশেষ শরণাগত কাজী নজরুল ইসলামকে নিবেদিত তার অনুষ্ঠান সম্পর্কে আপনাদের শোনাবো। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ এফএম। নজরুল ইসলামকে নিয়ে আজকের শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। একেবারে প্রথমে আপনাদের শোনাবো কাজী নজরুল ইসলামের ছোটবেলার কথা। ছোটবেলার তার নানান তথ্য, কেমন করে তিনি আস্তে আস্তে স্কুলে ভর্তি হচ্ছেন, কেমন করে জীবন এগিয়ে চলেছে তার। তারপরে আপনাদের শোনাবো একটি কবিতা। নজরুলকে নিয়ে অনুষ্ঠান, তার কবিতা ছাড়া কি করে হবে। কান্ডারি হুঁশিয়ার আপনারা জানেন, খুব বিখ্যাত কবিতা, সেই কবিতা আপনাদের শোনাবো।
তারপরে কাজী নজরুল ইসলামের সৈন্যবাহিনীতে যাওয়ার গল্প, তার মধ্যে অনেক মজা আছে। সেই মজার পুরোটাই যে আপনাদের শোনাতে পারবো, আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এমনটা নয়, কিন্তু বলবো সেই কাজী নজরুল ইসলামের আরেকজন বন্ধুর সঙ্গে সৈন্যবাহিনীতে যাওয়ার গল্প। সৈন্যবাহিনীতে কিরকম ছিলেন তিনি, তার ভূমিকা কিরকম ছিল, তার কথা বলবো একজনের চিঠি থেকে। তার নাম শম্ভু রায়, তিনি ওই সেনানিবাসে নজরুলের সঙ্গে ছিলেন। নজরুল ইসলাম জেল খেটেছেন সেটা আমরা সবাই জানি, তাই নিয়ে একটা দুটো কথা আপনাদের শোনাবো। এখানে রবীন্দ্রনাথের একটি ভূমিকা আছে, তার কথাও শোনাবো। এবং যে কবিতাটি রচনা করার জন্য তাকে হাজতবাস করতে হয়, আনন্দময়ীর আগমনে, দীর্ঘ কবিতা, কিন্তু সেই কবিতাটি আপনাদের শোনাবার চেষ্টা করব। এরপর তো আপনারা জানেন যে নজরুল ইসলামের সম্পর্কে আপনাদের চিঠি লিখবার অনুরোধ করা হয়েছে। সেই চিঠির থেকে বাছাই দুটি চিঠি বেছে নেব আমরা, বেছে নিয়ে সেই দুটি চিঠি পড়ব এবং পরবর্তীকালে আরো অন্য চিঠিগুলো পড়ব নিশ্চয়ই। এবং শেষে এও আমাদের সকলেরই জানা যে কাজী নজরুল ইসলাম এক দুরারোগ্য অসুখে একেবারেই কথা বন্ধ হয়ে যায় তার, তিনি আর স্বাভাবিক মানুষের মতো ছিলেন না। তার ইতিহাস আপনাদের শোনাবো এবং একেবারে শেষে আমরা যাব একটু চুরুলিয়া, কাজী নজরুল ইসলামের যে জন্ম ভিটে, এখন সেখানে কি আছে, কেমন করে যেতে হবে, সেই সমস্ত কথা আপনাদের বলবো। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে আপাতত গান, গানের পর নজরুলের ছোটবেলা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। আজকে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের শরণাগত। 1306 বঙ্গাব্দ, 11 জ্যৈষ্ঠ, ইংরেজির 24 মে 1899 চুরুলিয়া গ্রামে তার জন্ম হয়েছিল। চুরুলিয়া হচ্ছে আসানসোল মহকুমার জামুরিয়া থানার একটা গ্রাম। এরা 3 ভাই, নজরুল মেজ। ছোটবেলায় তার ডাকনাম ছিল দুখু মিয়া। তাই দুখু মিয়ার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। বাবা এমনিতে খুব নিষ্ঠাবান মুসলমান ছিলেন, কিন্তু সাম্প্রদায়িক নন, অন্য ধর্মের প্রতি যথেষ্ট উদারতা ছিল। তো নজরুলের বাড়িতে অনেকেরই বেশ পড়াশোনার চর্চা ছিল। এক কাকা, তার নাম বজলে করিম। এই বজলে করিম ফার্সি সাহিত্যে বেশ পণ্ডিত মানুষ, এবং তার কাছেই আমাদের দুখু মিয়া আরবি ফার্সি শিখেছেন কম বয়সে, গান শিখেছেন তার কাছে। সেই কাকা আবার লেটোর দলে যুক্ত ছিলেন। লেটো কাকে বলে জানেন কি? নজরুলের সূত্রে লেটো গানটা শুনেছেন হয়তো। খুব ছোট্ট করে বলি, মালদা মুর্শিদাবাদ অঞ্চলে এক ধরনের লোকগান এখনো আছে, তার মধ্যে খানিকটা গান থাকতো, নাচ থাকতো। তা বজলে করিম ছিলেন সেই রকম এক লেটো দলের ওস্তাদ, মানে প্রধান। তো দুখু মিয়া ঢুকে পড়ল সেই দলে। মুখে মুখে গান বাঁধা, সুর করা, এসবের অভ্যেস সেখান থেকেই। 9 বছর বয়সে বাবা মারা গেলেন। এবার সংসার তো এত বড় একটা হাঁ মুখ নিয়ে তাকিয়ে আছে এই ছোট্ট ছেলেটার দিকে। না, লোটো গান তো আছে, কিন্তু তা দিয়ে কি আর সংসার চলে? পাশাপাশি মাজারে বা মসজিদে কাজ করে দেন, সোজা কথা একেবারে চাকরের কাজ, ভৃত্যের কাজ। কিন্তু লেখাপড়াটা তো চালিয়ে যেতে হবে। বর্ধমান জেলায় মাথরুন বলে একটা গ্রাম আছে, সেখানকার একটা স্কুল, নবীনচন্দ্র ইনস্টিটিউশন, সেখানে ক্লাস 6-এ ভর্তি হলেন। একটা কথা বলি, সেই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন আরেকজন খুব বিখ্যাত কবি, তার নাম কুমুদ রঞ্জন মল্লিক। না, কুমুদ রঞ্জন মল্লিকের সঙ্গে নজরুলের সেই ধরনের কোন একটা সংযোগ হয়েছিল এমন কিছু তথ্য আমি পাইনি অন্তত। তো কিছুদিন সেই স্কুলে পড়ে তারপর স্কুল ছুট। এর মধ্যে গান শুনে দুখুকে পছন্দ হয়ে গেল এক ভদ্রলোকের, ঘোষ সাহেব। এই ঘোষ সাহেব হচ্ছেন রেলের গার্ড। তিনি দুখুকে তার বাড়ির বাবুর্চির কাজ দিলেন। কিছুদিন বাদে সে কাজ ছেড়ে আসানসোলের একটা রুটির দোকানে ওই চাকরের কাজ।
ভাবুন একবার। সেখানে আলাপ হয়ে গেল পুলিশের এক সাব ইন্সপেক্টর, তার নাম হচ্ছে কাজী রফিজুল্লাহ, আর তার স্ত্রী শামসুন্নেসা খানম, এদের সঙ্গে তাদের বাড়িতে কাজ পেলেন। মাইনে হচ্ছে মাসে 5 টাকা। রফিজুল্লাহ মানুষটি খুব ভালো, তার স্ত্রীও খুব ভালো, ছেলেটাকে খুব পছন্দ হয়ে গেল তাদের দুজনের। তো যা বেটা, স্কুলে ভর্তি হ, লেখাপড়াটা শেখ। প্রথমে দরিরামপুর হাই স্কুল, ক্লাস 8 থেকে রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে ভর্তি হলেন। ক্লাস 10 পর্যন্ত পড়েছেন। লেখাপড়ায় ভালো ছিলেন, পড়াশোনায় খরচা লাগতো না, তার উপর রাজবাড়ি থেকে মাসে মাসে 7 টাকা করে বৃত্তি পেতেন। এইখানে দুজনের কথা বলবো। একজন স্কুলের মাস্টারমশাই আর একজন শৈলজা। স্কুলের মাস্টারমশাই, তার নাম নিবারণ চন্দ্র ঘটক। তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বিপ্লবী যুগান্তর দলের কর্মী। এমনটা হতে পারে যে নজরুলের যে স্বদেশ প্রীতি, তার যে গভীর দেশপ্রেম, এই সমস্ত কিছু আসলে প্রাথমিকভাবে অন্তত এই নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে তার সাহচর্যের ফল। আর শৈলজার কথা পরে বলবো। শৈলজাকে আপনারা চেনেন, হয়তো এর মধ্যেই বুঝতে পেরে গেছেন কার কথা বলছি। কিন্তু তার আগে একটু গান শুনি, গানের পর একটা কবিতা শোনাই। নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, কবিতা শোনাবো না তা তো হতে পারে না, কি বলেন? শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কবিতা শোনাই আপনাদের। কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দুরাও মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি, বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরিসংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির, অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন কান্ডারি হুঁশিয়ার। এরপর গান, গানের পর শৈলজার কথা। শৈলজার লেখা থেকে পড়ব এবং বলবো কাজী নজরুল ইসলামের সৈন্যবাহিনীতে যোগ দেবার গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি সৌমিত্র বসু। আপনাদের বলছি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। বলেছি যে স্কুলের বন্ধু ছিলেন শৈলজা। তার পুরো নাম হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। সেই প্রখ্যাত সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়।
তার লেখা থেকে আপনাদের একটু পড়ে শোনাই। দুজনে খুব বন্ধু, নজরুল আর শৈলজা। তো নজরুলের মনে হলো যে যুদ্ধে যাবেন, আর ইংরেজ যুদ্ধ করছে জার্মানির সঙ্গে। আমরা তখন এইটুকু মাত্র জানি, ইংরেজের প্রতি আমরা কেউ প্রসন্ন নই, তার উপর রাজার প্রতি ভক্তি যেটুকু থাকা প্রয়োজন তাও নেই। তবু আমরা ইংরেজের হয়ে তার শত্রু জার্মানির বিরুদ্ধে লড়াই করবার জন্য কেন যাচ্ছি জিজ্ঞাসা করলাম নজরুলকে। নজরুল বলল, যুদ্ধ একটা বিদ্যা, তা জানো? বললাম, জানি। সেই বিদ্যাটা আমরা শিখে নেব। নজরুল যুদ্ধবিদ্যা শিখে এসে ভারতবর্ষে এক বিরাট সৈন্যবাহিনী গঠন করে দেশ থেকে ইংরেজ তাড়াবে, তার এই গোপন মতলবের কথা আমাকে সে বলেছিল একদিন। আমার কিন্তু কোনো মতলব ছিল না, আমি যেতে চেয়েছি সঙ্গ সুখে। নজরুল চলে যাবে রানীগঞ্জ ছেড়ে, আর আমি এখানে একা পড়ে থাকবো। রোজ 10টার সময় বই খাতা নিয়ে স্কুলে যাব, আর বিকেলে ফিরে আসবো। একঘেয়ে নির্বান্ধব এই নিরানন্দ জীবন আমি চাইনি। তার উপর যুদ্ধ কথাটার একটা উত্তেজনা আছে। আমি তখন অপরিণত বয়স্ক এক কিশোর, সে উত্তেজনা, সে উন্মাদনার হাত থেকে নিস্তার পেলাম না। নজরুল বললে, চলো তো যাই আসানসোলে, দেখা করি সাহেবের সঙ্গে, তারপর যা হয় হবে। হাতে কোয়ার্টারলি পরীক্ষা। বললাম, পরীক্ষার কি হবে? নজরুল তখন মরিয়া হয়ে উঠেছে, বলে, রেখে দাও তোমার পরীক্ষা, কি হবে পরীক্ষা দিয়ে? আমি কিন্তু পরীক্ষা না দিয়ে কিছুতেই আসানসোল যেতে চাইলাম না। কাজে কয়েকটা দিন আমাদের দেরি হয়ে গেল। এরপর যোগাযোগ হয়, কিন্তু একেবারে সৈন্যবাহিনীতে যোগ দেবার মুখে শৈলজানন্দের মাতামহ তাকে দেখে ফেলেন, এবং সেই শৈলজানন্দের যুদ্ধে যাওয়া হলো না। বুকের মাপ 1.5 ইঞ্চি কম ছিল বলে। আসলে ওই মাতামহ বেশ প্রভাবশালী মানুষ ছিলেন, খানিকটা নেপথ্যে কলকাঠি নেড়েছিলেন। নজরুল চলে গেলেন যুদ্ধে 1917 সালের ডিসেম্বর মাসে। প্রথমে লাহোর, তারপর নৌসেরায় 3 মাস ট্রেনিং নিয়ে করাচির সেনানিবাস। কর্মদক্ষতার জন্য খুব তাড়াতাড়ি হাবিলদার হয়ে গেলেন। করাচিতে একজন পাঞ্জাবি মৌলভী ছিলেন, তার কাছ থেকে ফার্সি কবিদের বিখ্যাত সব লেখা পড়বার সুযোগ পেলেন। সেই সেনানিবাসে থাকার সময়ই হাবিলদার দুখু মিয়া গল্প লিখত, কবিতা লিখত। সেনানিবাসে নজরুল কেমন ছিলেন তার কথা বলবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলবো মজার একটা ঘটনার কথা, সঙ্গে তো নিশ্চয়ই আছেন। কাজী নজরুল ইসলাম যখন করাচিতে সেনানিবাসে কাজ করছেন, তখন শম্ভু রায়ও ছিলেন তার সঙ্গে। তার সঙ্গে নজরুলের খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল। শম্ভু রায়ের চিঠি থেকে ওই সেনানিবাসে নজরুল কিরকম ছিলেন তার একটা গল্প আপনাদের শোনাচ্ছি। প্রথম ঘটনাটি ঘটে একদিন ছুটির দিনে। জনাতিনেক ছেলে বেড়াতে বার হলো। তারা ঘুরতে ঘুরতে করাচির বাজারে ঢুকলো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা একটা ঘড়ির দোকানে ঢুকলো। মালিকের সঙ্গে ঘড়ির দরদাম করার সময় দোকানের মালিকটি ছেলেদের বললে যে বাঙালিরা আবার টাকা দিয়ে ঘড়ি কিনতে পারে নাকি। একথা শুনে ছেলে তিনটি অপমান বোধ করায় কথা কাটাকাটি থেকে ব্যাপারটা মাথা ফাটাফাটির পর্যায়ে পৌঁছল। ছেলেরা গেছে যুদ্ধে, তাদের মরিয়া জীবন, তারা অপমান সহ্য করবে কেন? ঘড়ির দোকানের কাঁচের আলমারি, শোকেস প্রভৃতি ভেঙে তছনছ করে ফিরে এলো ব্যারাকে। আমি তখন ডিসিপ্লিনারি ইনচার্জ জমাদার। আমার কাছে এসে সরলভাবে সব কথা বলায় ব্যারাকের বিপদ বারণ নজরুলের কাছে নিয়ে এলাম ওদের। নজরুলের উদার প্রাণের দরজা খোলাই ছিল। বিশেষ করে ডান পিটে ছেলেদের নজরুল খুব ভালোবাসত। বাঙালি ছেলেরা বাঙালির অপমানের জবাব দেওয়ায় নজরুল খুশি হয়ে তাদের ও আমাকে অভয় দিল। করাচি ব্যারাকে নজরুল ছিল কোয়ার্টার মাস্টার হাবিলদার, মানে বুট, প্যান্ট, কোট, মোজা, কম্বল প্রভৃতির সরবরাহকারী।
অনেক চেষ্টা করে এই কাজটা সে জোগাড় করেছিল। এসব পোশাক পরিচ্ছেদের ভাঁড়ারের আড়ালে বসে সবসময়ই লেখাপড়ায় মশগুল থাকত। যাই হোক, আমি কাজীকে এর একটা বিহিত করতে বলায় কাজী অনেকক্ষণ পরামর্শ করে বললে, ওদের হাজিরা লিখে নাও, আর আমি সবাইকে নূতন পোশাক দিচ্ছি, পুরনোগুলোতে কাদামাটি রক্ত লেগে আছে, ওগুলো পুঁতে ফেলো, তাহলেই ওরা বেঁচে যাবে। তাই করা হলো। কিছুক্ষণ বাদে দোকানের মালিক পুলিশ সুপারিনটেন্ডেন্টকে নিয়ে এলো শনাক্ত করার জন্য, কিন্তু সে সবাইকে আবল তাবল করে শনাক্ত করায় মামলা গেল ফেঁসে, ছেলে তিনটি বেঁচে গেল। এই হলেন ওই করাচির সেনানিবাসে নজরুল। বাঙালির ছেলেরা রুখে দাঁড়িয়েছে, এতে তার বড় আনন্দ, এবং তার জন্য খানিকটা বেআইনি কাজ করতে সৈন্যবাহিনীতে বসে তার খুব হাত কাঁপছে না। তাহলে একটু গান শুনে নি, গানের পর ফিরে আসছি কাজী নজরুল ইসলামের জেল খাটার কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সবাই জানি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের আজকের শরণাগত 92.7 বিগ এফএম এ আপনারা শুনছেন সৌমিত্র বসুর কথা আর অনেক অনেক গান। তো আনন্দময়ীর আগমনে বলে একটি কবিতা লেখার জন্য তার 1 বছর সশ্রম কারাদণ্ড হল। প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন, সেখান থেকে বদলি করা হলো হুগলি জেলে। কিন্তু এই লোক তো বড় সোজা মানুষ নয়। কারাবন্দীদের ওপর অন্যায় অত্যাচারের প্রতিবাদে নজরুল অনশন শুরু করলেন। হই হই পড়ে গেল, বিশেষত সাহিত্যিক মহলে। রবীন্দ্রনাথ তখন কালিম্পংয়ে, সেখান থেকে টেলিগ্রাম পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। অনশন বন্ধ করো, আমাদের সাহিত্যের তোমাকে দরকার। না, সে টেলিগ্রাম নজরুল পাননি। ব্রিটিশ সরকার তার কাছে সে টেলিগ্রাম পৌঁছতে দেয়নি। অ্যাড্রেসই নট ফাউন্ড মন্তব্য সহ সেটা রবীন্দ্রনাথের কাছে ফেরত চলে যায়। যে কবিতাটির জন্য তাকে জেল খাটতে হয়েছিল, সেই নিষিদ্ধ কবিতাটি আপনাদের পড়ে শোনাই। দীর্ঘ কবিতা, দেখুন কিরকম লাগে। আনন্দময়ীর আগমনে। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে তোর জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। দেবসেনা আজ টানছে ঘানি তেপান্তরের দীপান্তরে, রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপান্ধরে। বিষ্ণু নিজে বন্দী আজি 6 বছরই ফন্দি কারায়, চক্র তাহার চরখা বুঝি ভণ্ড হাতে শক্তি হারায়। মহেশ্বর আজ সিন্ধু তীরে যোগাসনে মগ্ন ধ্যানে, অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কে তা জানে। শান্তি শুনে তিক্ত এমন, ক্ষিপ্ত আরো ভীষণ রবে, মরার দেশে মরা শান্তি সে তো আছেই, কাজ কি তবে। শান্তি কোথায়, শান্তি কোথায় কেউ জানি না। মাগো তোর ওই দনুজ দলন সংহারিণী মূর্তি বিনা, দেবতারা আজ জ্যোতিহারা, ধ্রুব তাদের যায় না জানা। কেউ বা দৈব অন্ধ মাগো, কেউ বা ভয়ে দিনে কানা। সুরেন্দ্র আজ মন্ত্রণা দেন দানব রাজার অত্যাচারে, দম্ভ তাহার দম্ভেলি ভীম বিকিয়ে দিয়ে 5000। রবির শিখা ছড়িয়ে পড়ে দিক থেকে দিক দিগন্তরে, শেকর শুধু পোষল নামা অন্ধকারার বন্ধ ঘরে। গগনপথে রবি রথের 7 সারথি হাঁকায় ঘোড়া, মর্তে দানব মানব পিঠে সওয়ার হয়ে মারছে কোঁড়া। বাড়ি ইন্দ্র বরুণ আজি করুণ সুরে বংশী বাজায়, বুড়িগঙ্গার পুলিশ বুকে বাঁধছে ঘাঁটি দস্যু রাজায়। পুরুষগুলোর ঝুঁটি ধরে বুরুষ করার দানব জুতো, মুখে ভজে আল্লাহরি পুজে কিন্তু ডান্ডা গুঁতো। দাড়ি নাড়ে ফতোয়া ঝাড়ে মসজিদে যায় নামাজ পড়ে, নাইকো খেয়াল গোলামগুলোর হারেমে সব বন্দি গড়ে। লানত গলায় গোলাম ওরা,
সালাম করে জুলুম বাজে, ধর্মধ্বজা উড়ায় দাড়ি, গালিজ মুখে কোরআন ভজে। আজ হারাজার নাঙ্গা শিরে গরমা গরম পড়ছে জুতি, ধর্ম কথা বলছে তারাই, পড়ছে তারাই কেতাব পুঁথি। উৎপীড়ককে প্রণাম করি, শেষে ভগবানকে নমি, হিজড়ে ভীরুর ধর্ম কথা ভণ্ডামিতে আসছে বমি। পুরুষ ছেলে দেশের নামে চুগলি খেয়ে ভরায় উদর, টিকটিকি হয়, বিষ্ঠা কি নাই, ছি ছি এদের খাদ্য ক্ষুদর। আজ দানবের রংমহলে ৩৩ কোটি খোঁজা গোলাম, লাথি খায় চেঁচাই শুধু, দোহাই হুজুর মোলাম মোলাম। মাদিগুলোর মাদি দোষই, অহিংসা বল নাকি ফাঁকি, খাড়ায় কেটে কর্মা বিনাশ, নপুংসকের প্রেমের ফাঁকি। হাম তরোয়ার, আনমা সমর, অমর হবার মন্ত্র দেখা, মাদিগুলোয় কর্মা পুরুষ, রক্ত দেমা রক্ত দেখা। লক্ষ্মী সরস্বতীকে তোর আয়মা রেখে কমল মনে, বুদ্ধি বুড়ো সিদ্ধিদাতা গণেশ টনেশ চাই না রণে। ঘোমটা পড়া কলা বউয়ের গলা ধরে দাও করে দূর, ওই বুঝি দেব সেনাপতি ময়ূর চড়া জামাই ঠাকুর। দূর করে দে, দূর করে দে, এসব বালাই সর্বনাশী। চাই না ওই ভাং খাওয়া শিব, নেক নিয়ে তাই গঙ্গা মাসি। তুই একাই পাগলি বেটি, তাথই তাথই নৃত্য করে, রক্ত তৃষায় মায় ভুখা হুঁর, কাঁদন কেতন কণ্ঠে ধরে। মায় ভুখা হুঁর রক্ত খেপি, ছিন্ন মস্তা আয়মা কালী, গুরুর বাগে শিখছে না তোর, হুঙ্কারে ওই জয় আকালী। এখনো তোর মাটির গড়া মৃন্ময়ী ওই মূর্তি হেরি, দুচোখ পুরে জল আসে মা, আর কতকাল করবি দেরি। মহিষাসুর বধ করে তুই ভেবেছিলি রইবি সুখে, পারিসনি তা, ত্রেতা যুগে টলল আসন রামের দুঃখে। আর এলিনে রুদ্রাণী তুই, জানি নে কেউ ডাকলো কিনা, রাজপুতানায় বাজলো হঠাৎ মায় ভুখা হুঁর রক্তবাণী। বৃথাই গেল সিরাজ টিপু মীর কাসিমের প্রাণ বলিদান। চণ্ডী নীলে যোগমায়া রূপ, বললে সবাই বিধির বিধান। হঠাৎ কখন উঠল ক্ষেপে বিদ্রোহীন ঝাঁসির রানী, খ্যাপা মায়ের অভিমানেও এলেন তৈ মা ভবানী। এমনি করে ফাঁকি দিয়ে আর কতকাল নিবি পূজা, পাষাণ বাপের পাষাণ মেয়ে, আয় মা এবার দশভুজা। অনেক পাঁঠা মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা, আয় পাষাণী এবার নিবি আপন ছেলের রক্ত সুধা। দুর্বলদের বলি দিয়ে ভীরু রেহীন শক্তি পূজা, দূর করে দে বলমা ছেলের রক্ত মাগে দশভুজা। সেই দিন জননী তোর সত্যিকারের আগমনী, বাজবে বোধন বাজনা, সেদিন গাইব নব জাগরণী। কৈলাস হতে গিরিরানীর মা দুলালী কন্যা আয়, আয় উমা আনন্দময়ী, আয় উমা আনন্দময়ী। শুনলেন আনন্দময়ীর আগমনে, নজরুলের সেই নিষিদ্ধ কবিতা, যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এবার আপনাদের চিঠিপত্রের উত্তর। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নজরুল, আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন। আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আপনারা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতার কথা একটু লিখে পাঠান, 100 কি 150 শব্দের মধ্যে। যেমন আমার রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই রকম করেই আমার নজরুল। প্রচুর চিঠি এসেছে, প্রচুর চিঠি। তার থেকে খুব চটজলদি দুটো চিঠি বেছে নিয়ে আজকে পড়ছি, এবং কথা দিচ্ছি যে এর পরের দিনে অন্য চিঠিগুলো পড়া হবে। প্রথম চিঠি। আমি উত্তর কলকাতারই মেয়ে। বাড়ির কাছেই ছিল কোম্পানি বাগান, বর্তমানে তাহা রবীন্দ্র কানন, যেখানে পক্ষকালীন রবীন্দ্র জয়ন্তী পালন হতো। নামী শিল্পীদের অনুষ্ঠানের সাথে রবিবারে হতো ছোটদের অনুষ্ঠান। এমনি এক রবিবার আমি আমার কাকার সঙ্গে অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। কাকা আমাকে বলেন, আজ তুমি একজন মহাকবিকে দেখতে পাবে, তার নাম কাজী নজরুল ইসলাম। দেখলাম এক সুপুরুষ ব্যক্তিকে অনেকে ধরে ধরে মঞ্চে উপস্থিত করলেন।
তার অপূর্ব রূপ এবং অদ্ভুত নিষ্পাপ দৃষ্টি আমার মনে এক গভীর প্রভাব ফেলেছিল। সেদিন ওই অল্প বয়সে আমি আর কিছুই উপলব্ধি করতে পারিনি। আমার মনে আছে সেই দিনই কাকা আমাকে অগ্নিবীণা বইটি উপহার দেন। আমি কাঠবিড়ালি কবিতাটি কণ্ঠস্থ করি। ওই সময় কবিকে সেভাবে বুঝতে পারিনি। বড় হয়ে কাজী সব্যসাচীর কণ্ঠে আবৃত্তি শুনে উপলব্ধি করলাম সেদিনের সেই অদ্ভুত শান্ত দৃষ্টির মানুষটির কলম থেকেই এই চরম বিদ্রোহের কবিতার সৃষ্টি। আজও যা আমার কাছে বিস্ময়। লিখেছেন শিপ্রা দে, দমদম থেকে। কাজী নজরুল ইসলামকে দেখেছেন তিনি। একেবারেই কম বয়সের নিষ্পাপ সারল্য নিয়ে দেখেছেন। এই অভিজ্ঞতাটা তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার নজরুল। পরের চিঠি। কবিকে বাংলাদেশে নিয়ে যাবার আগে পার্ক সার্কাসে ক্রিস্টোফার রোডে কাজী সব্যসাচীর বাড়িতে কবির জন্মদিনে উপস্থিত থাকবার সৌভাগ্য আমার হয়েছিল। সেদিনের ঘটনাই লিখছি। সঙ্গীত শিল্পী বিমল ভূষণের সঙ্গে সেদিন আমি গিয়েছিলাম। দোতলার একটা ছোট ঘরে কবি বসেছিলেন। পরনে ছিল সিল্কের পাঞ্জাবি, গলায় ছিল মোটা রজনীগন্ধার মালা। বারান্দার জানালা দিয়ে ওকে প্রথম দেখেছিলাম। সামনে একটা হারমোনিয়াম রাখা ছিল। কবিকে দেখে মনে হয়েছিল উনি এসব কিছু পছন্দ করছেন না, খুব ছটফট করছিলেন। মালাটা কেবলই গলা থেকে খুলে ফেলতে চাইছিলেন। পাঞ্জাবিটা পরে থাকতেও ভালো লাগছিল না। বিদ্রোহী কবিকে এইভাবে দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল। বিমলদা কবির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। কবি অনেক গান ওকে গাইতে দিয়েছিলেন। বিমলদা ঘরে ঢুকে কবির সামনে যেতেই কবি কেমন যেন নিশ্চিন্ত হলেন। বিমলদা হারমোনিয়ামে হাত রেখে বললেন, কাজীদা, আপনার গান শুনবেন? হাতের সামনে পড়ে থাকা কিছু ফুল তুলে বাজনার উপর ফেলে দিলেন। বিমলদা গাইলেন, অঞ্জলি লহমোর। কবি সামনে পড়ে থাকা একটা মালা বাজনার উপর ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আজকের জন্মদিনে আমার নজরুল। লিখেছেন শান্তি কুমার মিত্র। এটাও ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং রবীন্দ্রনাথের ব্যাপারে এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা, তাকে দেখেছেন এরকম মানুষ তো আর পাওয়া যাবে না। কিন্তু কাজী নজরুল ইসলামকে তার একেবারে শেষ সময়ে, যখন তিনি বাকরহিত, অব্যবস্থিত চিত্ত, সেই সময়ে তাকে দেখেছেন, এইরকম দুজন মানুষের কথা পেলাম। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা শরণাগতকে পূর্ণ করলেন। চিঠিপত্র এখানেই শেষ করি। আমার নজরুল নিয়ে আরো অনেক অনেক চিঠি এসেছে আমাদের দপ্তরে। সেগুলো আমরা নিশ্চয়ই আস্তে আস্তে এক এক দিনের অনুষ্ঠানে একটা দুটো করে পড়ব। তাহলে এইবারে পরের পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের বিষয় কাজী নজরুল ইসলাম। আমি আপনাদের সৌমিত্র বসু। কাজী নজরুল ইসলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের বিষয় কাজী নজরুল ইসলাম। আজ তার জন্মদিন। দে গরুর গা ধুইয়ে, এমন যে মানুষটি হইচই, মজা, প্রাণশক্তির অফুরান প্রকাশ, এটা বাদ দিয়ে যার কথা ভাবা যেত না, তার কথা বন্ধ হয়ে গেল একদিন হঠাৎ করে। 9 জুলাই 1942 কলকাতা বেতারে ছোটদের জন্য একটা অনুষ্ঠানে কবিতা পড়তে পড়তে মাঝপথে বাকরুদ্ধ হয়ে গেলেন। প্রচুর চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার পর থেকে তো যা কিছু করা সম্ভব সবটাই করা হয়েছে। 1953 সালের 7ই ডিসেম্বর ভিয়েনার ডাক্তার হান্স জফ নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর ঘোষণা করলেন, নজরুলের যে অসুখ হয়েছে ডাক্তারি পরিভাষায় তার নাম হল পিক্স ডিজিজ। পিক্স ডিজিজ, সোজা কথায় মাথার অসুখ। খুব বিস্তারিতভাবে বলতে পারবো না, খুব সোজা কথায় বলি, এর দুটো প্রধান লক্ষণ হল স্মৃতিলোপ আর কথা বলবার শক্তি হারিয়ে ফেলা। নীরব হয়ে গেলেন।
কবি কাজী নজরুল ইসলাম। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু বলছি কাজী নজরুল ইসলামের কথা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আজকের বাইরে দূরেতে চুরুলিয়া, নজরুলের জন্মভিটে দেখতে যাই চলুন। আসানসোল স্টেশনে নামলেন, নেমে বাস, মিনিবাস বা অটোয় ঘণ্টাখানেকের মতো লাগবে চুরুলিয়া। তার ভিটে যাবার আগে দেখবেন রাস্তার ওপর সাদা রঙের একটি মূর্তি বসানো আছে কবির। তার নামে একটি কলেজও পড়বে বাঁ হাতে, তার নামে লাইব্রেরি আছে, একটি প্রমীলা মঞ্চ আছে। আসানসোলে তৈরি হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। তবে যদি ভেবে থাকেন যে দুখুমিয়ার বাড়িকে সেই পুরনো অবস্থায় দেখবেন, তাহলে খুব ভুল ভেবেছেন। সেদিনের সেই মাটির বাড়ি 1956 সালেই ভেঙে ফেলা হয়েছে। সেখানে উঠেছে 3 তলা একটা পাকা বাড়ি, তার নাম নজরুল একাডেমি। নজরুল পরিবারের এক একজনের নামে নাচ, গান, আবৃত্তি, আঁকা এইসব শেখাবার কাজ চলে এখানে। আসুন, ভেতরে আসুন। একতলা একটা লম্বা হল ঘর, কাঁচের শোকেসে পরপর পরপর সাজানো আছে কবির পাণ্ডুলিপি, তার জামা কাপড়, ব্যবহার করা নানান রকমের জিনিসপত্র, তার তানপুরা, তার গ্রামোফোন। দেয়াল ভরে আছে কবি নানা বয়সের ছবিতে, কবিতার লাইনে। নজরুল তো মারা গিয়েছিলেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে সমাধিস্থ করা হয়েছিল, কিন্তু নজরুলের স্ত্রী প্রমীলা দেবীর সমাধি তো এই চুরুলিয়ায়। তার পাশেই আছে কাজী নজরুলের একটি প্রতীকী কবর, একেবারে পাশাপাশি। খুব অনাড়ম্বর দুটি কবর, সাদা কবরের চারপাশে কালো বর্ডার, ওপর দিকটা কালো। তিনি আছেন, এই বিশ্বাস আমাদের ভেতরে আছে। এখনো তিনি আছেন, তিনি আছেন। বন্ধুগো, যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফুটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি। জানি তার কাছে যাও, শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটালতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি। সারা জনমের ক্রন্দন যার, ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে, মিলন মালার ফুল চাহিয়াছ তুমি। তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়। আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে, যদি আসে দিন, এইটুকু শুধু যাচি। কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার, হৃদয়ের কাছাকাছি। কবির এই অভিমান সত্যি নয়, বলতে ইচ্ছে করে কণ্ঠ পেরিয়ে আমরা সবাই তার কাছে চলে যেতে চেয়েছি। তিনি চলে এসেছেন আমাদের হৃদয়ের কাছাকাছি। শেষ হলো আজকের শরণাগত। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের